আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং বিচার প্রক্রিয়া। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাংবাদিক এবং কলামিস্ট আনিস আলমগীর এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ২১-এর স্টুডিওতে। আমাদের আজকের বিষয় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং বিচার প্রক্রিয়া। আমরা জানি সবাই যে গত রাতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী আনা হয়েছে, প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে আর কি। সেই প্রস্তাব অনুযায়ী যে কোনো রাজনৈতিক দল, তারপর সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন এবং সমর্থক গোষ্ঠীর বিচার করা যাবে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি আনিস আলমগীর দিয়ে শুরু করতে চাই। এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। আমি মনে করি যে দীর্ঘদিন ধরে যারা গত ৯ মাস ধরে বলতে পারি আমরা, যারা ২৪-এর গণ অভ্যুত্থান করেছিল, তাদের একটা দাবি ছিল যে এটা যাতে বাস্তবায়ন হয়, আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। তাদের দাবিটা এই জন্যই ছিল যে ২৪-এর গণ অভ্যুত্থানে তারা যে প্রতিবন্ধকতা তৈরি করেছে, বিগত দিনে তাদের রাজনৈতিক চরিত্র সব কিছু মিলিয়ে এটা তাদের দাবি ছিল। সেদিক থেকে আমি মনে করি যে তারা একটা বিজয় অর্জন করেছে তাদের দিক থেকে। আবার সবকটা রাজনৈতিক দলের প্রতিক্রিয়া যদি আপনি দেখেন, তারাও সেটার পক্ষে। অলমোস্ট আমি কাউকে বিপক্ষে দেখি নাই যে এখনো বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, রাজনৈতিক দলই অলমোস্ট। তো সেটা যদি এই উপদেষ্টা পরিষদ যে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে, সেই বৈঠকের আগে রাজনৈতিক দলগুলোকে যদি ডাকতো, ডেকে যদি এই সিদ্ধান্তটা নিত, আমার মনে হয় সেটা আরও বেশি ভালো হতো এবং একটু হালাল হতো। এখন যেটা হয়েছে সেটা একটু বিতর্ক থেকে যাচ্ছে। বিতর্ক এই জন্যই থাকছে একটুখানি, কারণ এই প্রক্রিয়াটা কিভাবে হবে সেটা এখনও সব ক্লিয়ার না, এখনও আইনই হয়নি। সেই আইনের ইয়েতে আপনি তাকে নিষিদ্ধ করছেন, যেই আইন দ্বারা আপনি তার কার্যক্রম নিষিদ্ধ করছেন, সেই আইনে সেটা আছে কিনা সেটাও একটা কোয়েশ্চেন। তো বিচারের আগে এটা একটা বিচার হয়ে গেছে, এটা কি বলে প্রি জাজমেন্ট যেটা বলবো আমরা, সেটা হয়ে গেছে। তারপরেও সরকার যদি ইচ্ছে করে, সরকার কি না করতে পারে। এবং যেটা বলছিলাম, রাজনৈতিক দলগুলো যদি সবাইকে ডেকে একসঙ্গে করতো তাহলে ভালো হতো। কিন্তু এই আমার কাছে একটা জিনিস শুধু খটকা লাগছে, যে বলা হচ্ছে যে যে কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠনগুলো, এক কথা সমর্থক গোষ্ঠী মানে ওই যে অঙ্গ সংগঠনগুলোই বোঝাচ্ছে। সমর্থক গোষ্ঠী মানে ব্যক্তি না, ব্যক্তিকেন্দ্রিক ধরতে হলে তো তাহলে অনেক ঘটনা হয়ে যাবে। এই নেতা এবং রাজনৈতিক দল, রাজনৈতিক দলকে আমরা ধরে নিয়েছি, এটা প্রভিশন এখানে সংযোগ করবে, যেটা আমাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইন, যেটা ১৯৭৩ সালে এটা হয়েছিল, সেই আইনের আওতায় এটাকে একটা সংযোগ করে এটা বিচার করবে। খুব সুন্দর হচ্ছে এটা। আর রাজনৈতিক নেতাদের বিচার করবে। এখানে একটু খটকা এই জন্যই যে নেতা মানে কে? এই নেতা কি দলের প্রেসিডেন্ট, সেক্রেটারি, যারা দায়িত্বে আছে, যারা নির্দেশনা দিয়েছে ওরা, না একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যায়ে যে নেতা কর্মীরা আছে তারা? কারণ এটা যদি মানে সুনির্দিষ্ট করা না হয়, তাহলে একটা বিরাট ধরনের কেওয়াজ এখানে রয়ে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে এই বিচারটা কয়দিন চলবে? এটা কি ২ বছরের মধ্যে শেষ করবে, ১০ বছরে করবে, না ২০ বছরে করবে? তাহলে এখানে এই সীমাবদ্ধতাটা যখন রয়ে গেছে, আরেকটা বিচারটা হচ্ছে যে সঠিক বিচার হবে কিনা। কারণ এই প্রশ্ন এই জন্যই যে সঠিক বিচার, কারণ বিচারালয়ে যা ইচ্ছা তা করছে, আমি সেটা বলবো না, কিন্তু একটা প্রচ্ছন্ন অভিযোগ আছে যে সরকারের ইশারাতে বিচারালয় চলে। সেটা আমরা এর আগের আমলও দেখেছি, বর্তমান আমলও তার অনেকগুলো নজির আছে। এগুলো আমি বিস্তারিত বলতে যাচ্ছি না। এই আইন করার ক্ষেত্রে কেন এই আইন দরকার হলো, একটা যুক্তি দিয়েছে যে তার মধ্যে হচ্ছে যারা জুলাই আন্দোলনে নিহত হয়েছে তাদের বিচারের ক্ষেত্রে যাতে প্রতিবন্ধকতা তৈরি না হয়। প্রতিবন্ধকতা কাদের মাধ্যমে হতে পারে? যারা সাক্ষী এবং দিচ্ছে তাদেরকে সুরক্ষা করার জন্য। এটা খুবই ভালো একটা জিনিস, আপনি সুরক্ষা তো তাদেরকে দেবেন। পাশাপাশি আপনাকে এটাও দেখতে হবে যাদের আপনি বিচার করছেন তাদের সুরক্ষাটা কোথায়, তারা কি ইকুয়াল রাইটস ওইখানে পাচ্ছে কিনা, তারা তাদের যথাযথ আইনজীবী সেখানে নিয়োগ করতে পারছে কিনা।
আমাদের বিদেশি গোষ্ঠীগুলো যাদের আমাদেরকে সহযোগী গোষ্ঠী যাদেরকে বলবো, তারা বারবার বলছে যে জুলাইয়ের বিচার আমরা দেখতে চাই। পাশাপাশি এটাও সত্য দিচ্ছে বা পরামর্শ দিচ্ছে যে আপনারা যে বিচার করছেন সেটা স্বচ্ছতাও নিশ্চিত করতে হবে। তো স্বচ্ছতা এবং এই স্বচ্ছতা নিশ্চিত করাও সরকারের তাহলে এখন দায়িত্বের মধ্যে পড়ে গেছে। আপনি শুধু একজনের সুরক্ষা দেওয়ার জন্য যে আইন করছেন, পাশাপাশি যাকে আপনি বিচার করবেন সে যাতে সঠিক বিচার পায়। এটা যদি না হয় তাহলে এই টোটাল বিচার প্রক্রিয়াটা একটা হাস্যকর বিষয় হয়ে যাবে, বিতর্কিত বিষয় হয়ে যাবে, যেটা জুলাই আসলে যে কারণে হয়েছিল সেটাকে আবার একটা প্রশ্নবিদ্ধ করবে আমি মনে করি। আমি এবার সারোয়ার তুষারের কাছে আসতে চাই যে তুষার, আপনারা টানা 3 দিন ধরে আন্দোলন করলেন। আপনাদের আন্দোলনের ফলশ্রুতিতেই সরকার একটি সিদ্ধান্তে এসেছে। আজকেও আমরা দেখেছি যে শাহবাগে যারা আহত ছিলেন জুলাই অভ্যুত্থানের সময় তারা অবস্থান নিয়ে আছেন এবং তারা বলছেন যে পুরোপুরি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। পুরো বিষয়টি কি আপনি কিভাবে দেখতে চান, ব্যাখ্যা করতে চান? জি, আপনাকে ধন্যবাদ। আসলে এটা আরও আগেই, এই সিদ্ধান্তটা আরও আগে আসা উচিত ছিল। এখন এত জল গড়ানোর পরে আন্দোলনের মধ্য দিয়ে আবার এটা আদায় করতে হচ্ছে, হুইচ ইজ আনফর্চুনেট। তবু এটা হয়েছে। এখন আমরা গতকালকে, মানে যেহেতু এটা আমাদের দলের ব্যানারে হয় না, আমরা অংশ নিয়েছি এটা ঠিক, কিন্তু এটা আসলে এটা একটা ছাত্র জনতার ব্যানারই হয়েছে। এখন আমাদের 3টা দাবি ছিল। আজকে যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে আজকে কালকের যে আপনার গভর্নমেন্টের সিদ্ধান্ত, এরপরে এখান থেকে উঠে যাওয়া ছাড়া উপায় নাই। কেন? কারণ আমরা যে দাবি করেছি সেই দাবি অনুযায়ী আমাদেরকে উঠে যেতে হয়, আদারওয়াইজ এটা স্ববিরোধিতা হয়। কিভাবে? আমরা প্রথম দাবিটা করেছি যে আপনি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেন। 2 নম্বর দাবি হচ্ছে যে ওই যে আইসিটি অ্যাক্ট, সেখানে বিচারিক প্রক্রিয়ায় যেন দলকে শাস্তি দেওয়া যায় বা দলের বিচার করা যায় সেরকম প্রভিশন অন্তর্ভুক্ত করেন। তাহলে আমি তো চাচ্ছি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এটাকে নিতে। তা আমি তো আগেই নিষিদ্ধ সিদ্ধান্তটা চাপিয়ে দিতে পারি না, তাহলে তার বিচার তো এটার মধ্যে হয়ে গেল। যে কারণে এক্সিকিউটিভ অর্ডার, সরকার কিন্তু এক্সিকিউটিভ অর্ডারে এই মানে সিদ্ধান্তটা আনে না। গতকালকে তারা 2টো আইন সংশোধন করেছেন, এটা খেয়াল করতে হবে। 1 নম্বর হচ্ছে আইসিটি অ্যাক্ট, যেটা সংশোধনের মধ্যে দিয়ে তারা এখন দলকে শাস্তির বিধানটা অর্গানাইজেশন এবং অর্গানাইজেশনের মধ্যে পলিটিক্যাল পার্টি সহ তারা সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করেছে। এর বাইরেও সন্ত্রাস বিরোধী যে আইনটা আমাদের আছে 2009 সালে, সেটাকেও কিন্তু একটু সংশোধন করা হয়েছে। 18 নম্বর যে ধারা, সেই মানে সংশোধনের মধ্য দিয়ে এখন সাময়িকভাবে একটা দলের কার্যক্রম নিষিদ্ধ, দল নিষিদ্ধ না, দলের কার্যক্রম নিষিদ্ধ করা যখন বিচারিক প্রক্রিয়া চলতে থাকবে। তো এই জিনিসটা হয়েছে। এখন আমরা একদিকে আমরাই চাচ্ছি যে বিচার হোক, মানে 2 নম্বর যে দাবিটা, আবার আমরা যদি বলি যে আউটরাইট এখনই নিষিদ্ধ করতে হবে, তাহলে কিন্তু এটা কন্ট্রাডিক্ট করে। যে কারণে আমরা গতকালকেই যখন ওই 3টা সিদ্ধান্ত আসলো, আমরা সেটাকে স্বাগত জানিয়েছি। মানে আমাদের যিনি ডিফ্যাক্টো মুখপাত্রের ভূমিকা পালন করেছেন হাসনাত আবদুল্লাহ, তিনি এটাকে বলছেন যে আমরা এটাকে প্রাইমারিলি ইতিবাচক হিসেবে দেখছি, তবে আমরা দেখবো যে ফলো আপটা কী হয়। এবং 3 নম্বর যে দাবিটা, জুলাই ঘোষণাপত্র 30 কার্যদিবসের মধ্যে, সেটা যেন আসলে তারা 30 কার্যদিবসের মধ্যেই করে, কারণ এর আগে একবার কথা দিয়ে কথা রাখা হয় নাই। এই হচ্ছে দাবি। এখন আজকে যারা আহত তারা তো অ্যাগ্রিভড এবং তাদের তো অনেক ক্ষোভ আছে। এখন সেটাও সরকারকে নিরসন করার জন্য তাদের সাথে কথা বলতে হবে, বোঝাতে হবে সরকারের পয়েন্টটা কি, যে এক্সিকিউটিভ অর্ডারে মানে আপনার করলে কি সমস্যা। পরবর্তীতে কিন্তু এটা বিচার বিভাগ চাইলে মানে ওই সিদ্ধান্তটাকে চ্যালেঞ্জ করতে পারে। তো সেই ক্ষেত্রে সরকার এক্সিকিউটিভ অর্ডার, এবং সেখানে আবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে, যেহেতু এই সরকারটা একটা কনসেনসাসের সরকার। তো সেটা একটা লেংদি প্রসেস, আন্দোলনটা আরও লম্বা হতো। সেটা না করে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, আমি মনে করি এটা মানে সব দিক থেকে এটা ভালো সিদ্ধান্ত হয়েছে। এখন বিচারটা সুষ্ঠু প্রক্রিয়া হবে এবং দ্রুত হবে। আরেকটা ট্রাইব্যুনাল করা হয়েছে, ট্রাইব্যুনাল 2। আশা করা যায় যে বিচারটা সুষ্ঠু প্রক্রিয়া হবে এবং দ্রুত হবে। এবং যেগুলো আনিস ভাই বলেছেন যে যিনি অভিযুক্ত তিনিও যেন আত্মপক্ষ সমর্থন করতে পারে। এখন আমরা জানি যে এই গণহত্যা ঘটেছে, এটা একেবারে দৃশ্যমান, তবু আইনের কতগুলো বিষয় থাকে। হ্যাঁ, মানে আইনকে আইনের মতো চলতে দিতে হবে। তো সেইটা আশা করি যে ঘটবে এবং এটা কোনো মানে বিচারটা এমনভাবে হবে যেন এটা নিয়ে কোনো প্রশ্ন না হয় এবং আন্তর্জাতিক মানদণ্ডটা রক্ষিত হবে। এটা কিন্তু জাতিসংঘের দিক থেকেও যে টিমটা তারা যে আমাদেরকে যে ইয়েটা দিল, আপনার ওই মানবাধিকার রিপোর্ট, সেই রিপোর্টে বলা হয়েছে যে আমাদের এই বিচার প্রক্রিয়া আমরা হেল্প করতে চাই। তা আমার কাছে সবসময় মনে হচ্ছে অন্তত শেখ হাসিনাকে, দলকে সম্ভবত ওঠানো যায় না আইসিসিতে, মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে, কিন্তু ব্যক্তিকে তো ওঠানো যায়। তা আমি এটা অনেকদিন ধরে বলে আসছি যে শেখ হাসিনাকে আমাদের উচিত যে তার বিচারটা অন্তত আন্তর্জাতিক অপরাধ আদালতে তোলা, কারণ এটা একটা হিস্টোরিক ব্যাপার হবে এবং উনি এটা ডিজার্ভ করেন। ঠিক আছে, এখন আমাদের এখানে ট্রাইব্যুনালের তো নানা সীমাবদ্ধতা আছে, আবার এই ট্রাইব্যুনালটা শেখ হাসিনার নিজেরই গড়া। তো এরকম নানা কিছু মিলিয়ে এটা সবচেয়ে ভালো হয় আমাদের এই যে বিচার শেষ হবে, তারপর নির্বাচন, এরকম যে মাঝে মাঝে কনফিউশন তৈরি হয়, এই কনফিউশন কিন্তু আর থাকবে না। আপনি আন্তর্জাতিক আদালতের হাতে তুলে দেন, দুতেরতে যেমন এখন আছে ফিলিপাইন্সের
প্রেসিডেন্ট, তো আপনি এরকম শেখ হাসিনারও সেখানে বিচার হতে থাকবে, এটা ভালো হতো আর কি। আর ইন দ্য মিন টাইম দেশের মধ্যে আওয়ামী লীগের বিচার হবে, আওয়ামী লীগের অন্যান্য যে মামলাগুলো আছে সেগুলোর বিচার হবে, এটা করে সবচেয়ে ভালো হতো। এখনকার মতো বাস্তবতা হচ্ছে যে আওয়ামী লীগ একটা মানে যে কারণগুলো বলেছেন এর মধ্যে একটা আনিস ভাই খুব গুরুত্বপূর্ণ কারণ বলেছেন, জুলাইয়ের যারা বাদী এই মামলাগুলোর, সেই বাদী এবং সাক্ষীদের আপনার সুরক্ষাটা একটা সবচেয়ে বড় ব্যাপার। এমনিতে কিন্তু অ্যারেস্ট সবসময় বলা হয়ে থাকে, মানবাধিকার কর্মীরা বলেন যে অ্যারেস্ট হবে লাস্ট রিসর্ট। হ্যাঁ, মানে আপনার কিন্তু যদি এরকম ঘটনা থাকে যে আপনি বাইরে থাকলে বা আমি আসামি হিসেবে বাইরে থাকলে বিচারিক প্রক্রিয়া প্রভাবিত হবে কিংবা অন্যের জন্য ঝুঁকি তৈরি হবে, তখন কিন্তু আমাকে মানে জেলেই রাখতে হবে। তো এইটাও ঘটনাটা সেরকম যে আওয়ামী লীগকে এখন তার কার্যক্রম স্থগিত করা দরকার বা নিষিদ্ধ করা দরকার, এই কারণে যে আদারওয়াইজ অনেকগুলো ঘটনা যে দেশের নিরাপত্তার প্রসঙ্গের কথা তোলা হয়েছে, সার্বভৌমত্ব রক্ষার কথা বলা হয়েছে, কারণ আওয়ামী লীগ পরিষ্কারভাবে ওপেনলি বলছে ভারতকে যে বাংলাদেশে হস্তক্ষেপ করেন, ঠিক আছে, এবং জুলাই যারা বাদী এবং তাদের সুরক্ষার প্রশ্ন, এই গ্রাউন্ডগুলোতেই কিন্তু আপনার এই সন্ত্রাস বিরোধী আইনটা প্রয়োগ করা হয়েছে। এমনকি আমাদের সংবিধানের 38 অনুচ্ছেদেও রাজনৈতিক দল করার যে অধিকার দেওয়া হয়েছে সেখানেও কিন্তু এই সমস্ত শর্ত, মানে আপনি রাজনৈতিক দল করতে পারবেন কিন্তু যদি সেটা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, যদি জাতীয় নিরাপত্তার বিঘ্নিতের প্রশ্ন থাকে, এরকম অনেকগুলো ইস্যু আছে যেগুলো হলে আপনার ক্ষেত্রে রাজনৈতিক দল আপনি করতে পারবেন না, মানে যুক্তিসঙ্গত বাধা নিষেধের ব্যাপারটা আছে। তো সবচেয়ে স্ট্রং গ্রাউন্ড হচ্ছে এই দুইটা, একটা হচ্ছে ইন্টারনাল আমাদের মানে ন্যাশনাল সিকিউরিটি প্রশ্ন আওয়ামী লীগকে নিয়ে যেটা তৈরি হয়েছে, এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই বাদী এবং সাক্ষীদের সুরক্ষা। গতকালকে দেখবেন আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা কিন্তু এই রায়টা আসার পরে তারা বলা শুরু করেছে যে এখন তাদের সশস্ত্র সংগ্রাম তাদের ভাষায় করবে। তার মানে তারা এখনও তো সন্ত্রাসী তৎপরতা চালানোর জন্য মানে কোনো তারা যে বিচারিক প্রক্রিয়া তারা নিজেরা ঢুকতে চায় না, তারা সন্ত্রাসী কার্যক্রম চালাতে চায়, বাংলাদেশের মানুষের সাথে একটা মানে গৃহযুদ্ধে লিপ্ত হতে চায়। তো সেইখানে এই সিদ্ধান্তটা মানে অন্তর্বর্তী সরকারকে আরও আগে নিলে ভালো হতো, কারণ পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের বড় বড় ঘটনা পরে একাধিক উদাহরণ দেওয়া যাবে যে তারা ওই পরবর্তী সরকার বা পরবর্তী রাষ্ট্র, পরবর্তী রাজনৈতিক ঐক্য দেরি করে নেই, এই কাজগুলো খুব দ্রুত করে ফেলেছে। তো আমাদের এখানে দেরি হলেও এটা যে হয়েছে এটা প্রাইমারিলি আমরা এটাকে ইতিবাচকভাবে দেখি। জি, আমি আনিস ভাইয়ের কাছে আসতে চাই। আনিস ভাই, তুষার বেশ কিছু বিষয়ে কথা বলছিল, আমিও একটু বলতে চাই যে আসলে সাইবার স্পেসের কথা বলা হয়েছে যে সেখানে যেসব পেজগুলো আছে, যে পেজগুলো থেকে আওয়ামী লীগ এবং তার যেসব সংগঠন আছে তারা কার্যক্রম চালাচ্ছে সেগুলো বন্ধ করার বিষয়ে কথা বলা হচ্ছে। বিটিআরসি বলছে যে সেটি তারা বন্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নেবে। না, এটা তো এই যে নিষিদ্ধ করছে সেখানে এটা জড়িত দেওয়া আছে, বলা হচ্ছে যে তাদের সমগ্র কার্যক্রম ইনক্লুডিং সাইবার অ্যাক্টিভিটিস। সাইবার ইনফ্যাক্ট আওয়ামী লীগের কার্যক্রম তো সাইবার অ্যাক্টিভিটিজে আছে, এর বাইরে নেই। এর বাইরে তো গত 9 মাস তাদের কোনো কার্যক্রম আমি দেখিনি। শুধু সেটাও সাইবারে দিয়েছিল যেমন শেখ হাসিনা যেদিন পতন হলো 5 অগস্ট, 15 অগস্টে তারা ঢাকায় জমায়েত করতে চেয়েছিল 32 নম্বরে, সেটাও সাইবারের মাধ্যমে দিয়েছিল। আর দ্বিতীয়ত যেটা হলো ফেব্রুয়ারি মাসে এসে যখন বঙ্গবন্ধু ভবন ভাঙচুর করা হলো, ধূলিসাৎ করা হলো, এটা কি বলবো, নিঃশেষ করা হলো, সেই সময়ও তারা একটু কর্মসূচি দিয়েছিল। ওই মাসে কিছু কর্মসূচি তাদের ঢাকায় বিক্ষোভ আরও কী জানিয়েছিল, এগুলো হয়নি। তো সেটাও তারা সাইবারের আশ্রয় দিয়েছিল। এখনো পর্যন্ত তাদের সমগ্র কার্যক্রম প্রেস রিলিজ নির্ভর মিনস ওই যে ফেসবুক পাতা নির্ভর। ফেসবুক ছাড়া আমি তাদের আর কোনো কার্যক্রম দেখছি না। তো এখন যদি কার্যক্রম যদি বন্ধ করতে হয় তাহলে তো সেটাই সবার আগেই আসে, অন্য কার্যক্রম তো নাই, অন্য কার্যক্রম তো কোথাও দেখছে না। সেই আওতায় এটা আসতে পারে, কিন্তু বাংলাদেশ সরকারের কতটা সক্ষমতা আছে এই যে ফেসবুকে নিয়ন্ত্রণ করা এবং এই সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করা, এটা আমার সন্দেহ দেখা দেয়। কারণ বাংলাদেশ বিরোধী নানা রকম ইউটিউব এবং ফেসবুক পেজ আর অনেক টেলিভিশন, অনলাইন টেলিভিশন ভারতে বসে বসে প্রচারণা করছে বাংলাদেশের বিরুদ্ধে। বিশেষ করে কলকাতার টেলিভিশন নামের কতগুলো যে পাতা খুলে খুলে এগুলো করছে, এবং এদের বেশিরভাগ গ্রাহক আবার বাংলাদেশকে টার্গেট করে করা, এবং ওদের মনে হয় যে বাংলাদেশ ছাড়া আর কোনো কাজ নাই ওদের, বাংলাদেশকে লকডাউন করা ছাড়া, বাংলাদেশ বিরোধী অপপ্রচার, মিথ্যা পরিচালনা ছাড়া বাংলাদেশ সরকার তো তার কিছুই করতে পারেনি। বরং বাংলাদেশের 5, 6টা, 7টা টেলিভিশনকে ওরা 6টা বোধহয় এখন, হ্যাঁ 6টা টেলিভিশন চ্যানেলকে বন্ধ করে দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে জানি যে পার্সোনাল ইউটিউব অনেকের বন্ধ করে দিয়েছে। আমি নিজে লিখেছিলাম আমি একটা ইউটিউবে অংশ নিয়েছিলাম ভারত পাকিস্তানের নিয়ে কথা বলার জন্য। তো
তো সেইটা বন্ধ করে দিয়েছে, যেখানে আমি কলকাতার টেলিভিশনগুলো সমালোচনা করেছি। তার মানে কি, এবং ওরা পাকিস্তানের অনেকগুলো ইউটিউব বন্ধ করে দিয়েছে। তারা জানে তারা কিভাবে কোনটা তাদের প্রয়োজনে করতে পারে। বাংলাদেশ সরকারের এই সক্ষমতা থাকলে আরও বহুদিন আগে কলকাতার যত সংবাদ মাধ্যম আছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া নির্ভর, সেগুলোকে বহু আগেই বন্ধ করে দিতে পারত এবং স্যাটেলাইটগুলো বন্ধ করে দিতে পারত। এই যে বউ শাশুড়ির যে কাহিনীগুলো চলতেছে, সেটা ঠিক আছে, চলতেছে, এই বউ শাশুড়িরা দেখতে আগ্রহী যেহেতু দেখুক, কিন্তু নিউজ চ্যানেল যেগুলা বাংলাদেশ তো খুব ভালো কিছু বই আনে না, না সেগুলো বই আনে না, সেটা আপনার পার্সোনাল একটা ইয়ে আছে। আপনি নষ্ট হতে যাবেন, আপনি কাজ্জা দেখতে পছন্দ করেন, দেখেন গিয়া, কিন্তু বাকিগুলো তো আমার রাষ্ট্র বিরুদ্ধে। এটা তো রাষ্ট্রকে আক্রমণ করা। আমরা যে সার্বভৌমত্বের কথা বলি, সার্বভৌমত্ব কি শুধুমাত্র বোমা ফেলে দখল করা হয়? তাতে অনেক প্রক্রিয়ায় দখল করতে পারে, অনেক কার্যক্রমে করতে পারে। আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ বলতেছে, তারা ভারতকে উস্কানি দিচ্ছে বাংলাদেশকে ইয়ে করার জন্য, সেগুলো তো ওই মাধ্যমে হয়, ওই মাধ্যমে তাদের ব্যক্তিরা এক্সপ্রেস করে। তো এখন এবং আওয়ামী লীগের সবচেয়ে মানে যে সাইবার যে ইয়েটা সরকার যে বন্ধ করতে চাচ্ছে, আমি যে বলছি ব্যর্থ হবে এই কারণে যে যারা আওয়ামী লীগের কার্যক্রম করে তারা তো বেশিরভাগই এই দেশে খেয়ে পেয়ে লুটে সব বাইরে গিয়ে মোজ করছে, তারা আপেল লাগাচ্ছে, তারা আরও কত কী করছে, হ্যাঁ, তারপরে মোট কথা মোজ মাস্তি মারছে, আর টেলিভিশনে এসে মাঝে মাঝে অনলাইনে এসে বক্তৃতা দিচ্ছে, কথা বলছে। তো তাদেরকে এরা কি করবে? তাদেরকে প্রতিরোধের তো কিছুই নাই, তাদের কিছু করতে পারছে না। বরং বলবো যে এই সরকারের মব বাহিনী, আমরা যারা দুই একজন এদের ইয়ে করি, মানে কথা বলি এদের বিরুদ্ধে, আমাদেরকে কি করবে সেটা নিয়ে চিন্তা করতেছে। ভাই, আমরা তো কথা বলার জন্যই শেখ হাসিনাকে এই গদি থেকে সরিয়েছি, তাই না? তো এখনও যদি হয় যে কথা বলা যাবে না, একদলীয় শাসনের থেকে এখন যদি আরও বড় এক দৃষ্টিভঙ্গির শাসন চলে, তাহলে তার 2400 দরকার ছিল না, তাই না? সো আপনারা যারা এই সমস্ত মব কার্যক্রম যারা চালাচ্ছে, যারা সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত অ্যাক্টিভিটিস করে, তাদের সরকারের এটাও খেয়াল রাখতে হবে, শুধু আওয়ামী লীগের কে কী করছে সেটা নয়, সমাজে অস্থিতিশীলতা তৈরি করার জন্য ডক্টর ইউনূস যে বলেছেন, আমি স্বাধীন মত প্রকাশের অধিকার দিয়েছি, এই জনগণ যারা আছে সেই মত প্রকাশে যারা বাধা দিচ্ছে, এগুলো তো সব সরকারের উপরে পড়বে, তাই না? আজকে যদি কালকের ঘটনাটা খেয়াল করেন, এই তুষারা আন্দোলন করলো 24-এ, আবার কালকে তাদের একটা দীর্ঘদিনের, আমি ওর কথাটা খুব ইয়ে হলো যে এই ঘটনা তো আপনি 5 আগস্টের পরেই করতে পারতেন, এতদিন পরে এসে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা কেন হঠাৎ মনে হলো আপনাদের? এবং এত প্রেশারের পরে কেন মনে হলো? আগে কেন মনে হলো না? এত ড্রামা করার কি দরকার ছিল? এই যে স্টেজ ড্রামা মনে করি আমি, এগুলোকে ডেকে এনে এইটা করো, এই চাপ দাও, ওই চাপ দাও, এগুলোর পেছনে কি আছে? তারপরে আপনার সরকারের বিরুদ্ধে যেটা সবচেয়ে বড় অভিযোগ, উগ্রতাকে তারা দিচ্ছে, আশকারা দিচ্ছে, এবং স্বাধীনতা বিরোধীদেরকে একটা আশকারা দিচ্ছে। আজকে আওয়ামী লীগের স্টেটমেন্টও তাই বলছে যে ডক্টর ইউনূসের সরকার উগ্র মৌলবাদী বলে নাই, উগ্র ইয়ের কি যে মব আর যে স্বাধীনতা বিরোধীদেরকে আশকারা দিচ্ছে, এটা প্রমাণিত। এরা সরকার যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু এটা প্রমাণিত হয়। কারণ হচ্ছে দেখেন, 2024-এর আন্দোলনের পরপরই যেটাকে শেখ হাসিনা হটাও আন্দোলন ছিল, সেটা হয়ে গেল স্বাধীনতা 2.0। স্বাধীনতা এখানে কোথা থেকে আসলো? তার মানে হচ্ছে যে আমাদের 71-কে আড়াল করার জন্য আরেকটা প্রক্রিয়া এখানে শুরু হয়ে গেল। আজকে 9 মাস পর যখন আবার আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, সেই নিষিদ্ধ যে উদযাপন হচ্ছে, সেখানে কি বলা হচ্ছে? গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের স্থান নাই, নিজামীর বাংলায় আওয়ামী লীগের স্থান নাই। তার মানে কি হচ্ছে? তাহলে নিজামী এবং গোলাম আজম, যাদেরকে 71 বিরোধী ধরা হয়, তাদের স্থান তাহলে এখন এই বাংলা, তাহলে এখন তাদের স্থান হয়েছে। তার মানে কি, এরা যে একটা আন্দোলন করলো, এটাকেও আবার সেই স্বাধীনতার সঙ্গে গুলিয়ে দেওয়া হচ্ছে। মনে হচ্ছে যে এই পুরো প্রক্রিয়াটাই হয়েছে 71 বিরোধী,
এবং 71 বিরোধী যারা ছিল এখন তারা স্বাধীন, আর 71-কে যারা আফোর্ড করে তারাও এখন পরাধীন। সো আমি মনে করি যে সরকারের এই পদক্ষেপগুলা সাবধান হওয়া দরকার। এবং শুধু এটা নয়, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উল্লাস করছে, সেটা ঠিক আছে, করুক। পাশাপাশি এই যে স্লোগান দিচ্ছে সেটার আপত্তি করছি আমি, উল্লাস তো তারা করতেই পারে। আজকে উপদেষ্টা মাহফুজ আলম এই বিষয়ে বোধহয় বলেছেন, না আমি আসতেছি এই কথায়, পাকিস্তান পন্থা বাদ দিতে হবে। আমি সেই কথায় আসছি, একটা মিনিট। শুধু আওয়ামী লীগকে দিয়ে শান্ত হচ্ছে না, তারা আবার ডিমান্ড করছে যে বিএনপিকেও নিষিদ্ধ করতে হবে। আপনি নিশ্চয়ই সেই স্লোগানগুলো দেখেছেন, বিএনপিকেও নিষিদ্ধ করতে হবে। তার মানে কি, এই দেশ যারা স্বাধীনতা আন্দোলন করলো, যে ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার মূর্তি সারা দেশে ভাঙলেন, তার ঘরবাড়ি আপনারা ভাঙলেন, সব কিছু জায়েজ করলেন, কারণ এটা নতুন স্বাধীনতা। আর একজন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, তার যে দল আছে তারাও যে মুক্তিযুদ্ধের কথা বলছে, তাদেরকেও নিষিদ্ধ করতে হবে। তার মানে কি, তার মানে কি পুরোটাই আমরা 71-কে ফিরে উল্টাভাবে ফিরে আনার জন্য করছি? আপনি মাহফুজ আলমের কথা বলছেন, আমি অ্যাপ্রিসিয়েট করি, উনি অন্তত এই কথাটা বলেছেন। মাহফুজ আলম বলেছেন যে আমরা 71-এর রাজনীতি করতে করছে না, এটা যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে। এটা নিয়ে আমার বিতর্ক আছে, এটা আমি আপনাকে পরে বলবো। কিন্তু উনি যে বলেছেন ক্ষমা চাইতে হবে, তার মানে কি, এবং পাকিস্তানের রাজনীতি চলবে না, ক্ষমা চাওয়ার বিষয়টা পাকিস্তান পন্থা রাজনীতি চলবে না। আমি মাহফুজ আলমকে অনুরোধ করব, দয়া করে এগুলো শুধু ফেসবুকে বক্তৃতা দিলে হবে না। যারা এটা মাঠে করছে, যারা পাকিস্তান পন্থার রাজনীতি আনতে চাচ্ছে, স্বাধীন দেশে স্বাধীন রাজনীতির বাদ দিয়ে 71-কে টেনে এনে 71-এর পরাজয় গ্লানি মুছার জন্য নতুন করে করছে, তাদেরকে আগে ধরেন, তাদেরকে জিজ্ঞেস করেন, মব বাহিনীকে জিজ্ঞেস করেন যে আমরা কি 24 করেছিলাম আপনাদের এই কার্যক্রমের জন্য কিনা। জি, আমি এই বিষয়ে তুষারের কাছে জানতে চাই যে আনিস ভাই যে বিষয়গুলি বলছিলেন, আপনি কি সেই সঙ্গে একমত? না, দেখুন, কয়েকটা ব্যাপার। একটা হলো যে স্বাধীনতা 2 বলার মধ্য দিয়ে আমি মনে করি না যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হচ্ছে। অন্তত আমরা যখন স্বাধীনতা 2 কথাটা বলি, এটা তো একটা মেটাফোরের মতো। তখন আমরা অবশ্যই প্রত্যেকবার আমরা সবসময় বলেছি যে 71 হলো আমাদের ফাউন্ডেশন এবং এটা নন নেগোশিয়েবল। এখন কেউ যদি স্বতঃস্ফূর্তভাবে বা বিচ্ছিন্নভাবে এটাকে অস্বীকার করার চেষ্টা করে, তারা সুযোগ পেয়েছে বলে মনে করে, এই চালাকি তো গ্রহণযোগ্য হবে না এবং এটা আসলে শেষ পর্যন্ত তারা টিকিয়েও রাখতে পারবে না। এই মুভমেন্টে একদিন একটা মোমেন্টে এরকম ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছে, যখন হাসনাত আবদুল্লাহ অতিমাত্রা অসুস্থ হয়ে কিছুক্ষণের জন্য রেস্টে গেছিলেন এবং আমরা একটা মিটিংয়ে ছিলাম, আমাদের একদম পুরো দল। তখনই আমরা শুনতে পেয়েছি যে এটা গতকালকের আগের দিন, তখন কিছু সময়ের জন্য এটা ঘটেছে। আপনি গতকালকে যদি দেখেন, গতকালকে এরকম কোনো ঘটনা ঘটে নাই, এটা ঘটতে দেওয়া হয় না। এবং স্ট্রিক্টলি এই যে স্লোগানগুলো কি হবে সেগুলো আমরা তো 71-এর শহীদরা ল ল সালাম, এই ধরনের স্লোগানও হয়েছে। এখন আমরা এটা বারবার আমাদের দিক থেকে বলেছি, মাহফুজও পোস্ট দিয়েছেন কিন্তু উপদেষ্টা তার জায়গা থেকে, যে আসলে এখানে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে রাজনীতি করা সম্ভব হবে না। 24-কে আমরা মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় দেখি যে সকল অ্যাচিভমেন্ট আমরা অর্জন করেছি 71-এর মধ্য দিয়ে, তার যা যা অর্জন করা যায় নাই পরবর্তী রাজনৈতিক বাস্তবতার কারণে, সেগুলো 24-এর মধ্য দিয়ে আমরা বাস্তবায়ন করব। তার প্রধানত তার মধ্যে আছে রাষ্ট্র সংস্কার করা, যেটা মুক্তিযুদ্ধের সাথে অ্যালাইন থেকে একটা রাষ্ট্র করা। এটাই হচ্ছে আসলে 24-এর স্পিরিট। এর বাইরে কেউ যদি এখন, যেমন ধরুন একটা ছাত্র সংগঠন যারা তাদের একটা দলীয় প্রকাশনার মধ্যে এরকম মুক্তিযুদ্ধটা একটা ভুল ছিল এরকম একটা লেখা প্রকাশ করেছিল, পরে যখন কিন্তু প্রচুর সমালোচনার কারণে তারা বাড়ি সরাতে বাধ্য হয়েছে। এটা কিন্তু প্রমাণ করে যে আপনি এটা আপনার মনের মধ্যে এটা থাকতে পারে, কিন্তু আসলে বাংলাদেশে আপনি মুক্তিযুদ্ধকে অস্বীকার করে যদি কোনো কিছু করেন তাহলে সেটা তীব্র প্রতিক্রিয়া হবে এবং সেক্ষেত্রে আপনাকে ব্যাকফুটে যেতে হবে। তো সুতরাং কাজেই অবস্থান হচ্ছে আপনি পরিষ্কার অবস্থান বলেন এটা নিয়ে। মুক্তিযুদ্ধকে একদিকে হচ্ছে ভারতের একটা প্রোপাগান্ডা যে এটা হচ্ছে ভারতেরই যুদ্ধ, আরেকদিকে যদি আপনি আরেকটা প্রোপাগান্ডা করেন যে এটা আসলে ভুল ছিল এবং এটা আসলে পাকিস্তানের যুদ্ধ, পাকিস্তানে থেকে আমরা আলাদা হয়ে গিয়ে খুব একটা ভুল করেছি, এটা আসলে আমাদের যে ইতিহাস, বাঙালি এই কমিউনিটির, এই পূর্ব বাংলাদেশের মানুষের যে ইতিহাস, এই ইতিহাসকে অস্বীকার করার মতো এবং বারবার ভুল করে আসলে রাজনীতি করা যায় না। আপনি 47 সালে যখন এখানকার মানুষেরা পাকিস্তান আন্দোলন করেছে, এই যে 71-এ আমরা যাদেরকে পরবর্তীতে নেতা হতে দেখেছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাজউদ্দিন আহমদ সহ প্রত্যেকেই কিন্তু আপনি দেখবেন যে তারা
47-এর পাকিস্তান আন্দোলনের মধ্যে দিয়ে আসা, এবং কেউ বলেন নাই যে আমরা পাকিস্তান আন্দোলন করে ভুল করেছি। জি, উপদেষ্টার জায়গা থেকে একটি বক্তব্য উনি দিয়েছেন, আপনার জায়গা থেকে একটু শুনতে চাই যে আপনি আসলে কি বলতে চান। আমিও মনে করি যে 71-কে প্রশ্নবিদ্ধ করে বা অস্বীকার করে বাংলাদেশে কোনো রাজনীতি করা সম্ভব না, মানে এটা গ্রহণযোগ্য হবে না। আপনি গায়ের জোরে করতে পারবেন, কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না, এবং আমরা অবশ্যই এটাকে ডিজাউন করি, মানে এই ধরনের রাজনীতিকে। আমরা যেটা বিরোধিতা করি সেটা হচ্ছে আওয়ামী লীগের চেতনার রাজনীতি। আওয়ামী লীগ এটাকে যেভাবে একটা মানে পরবর্তীতে নিজেদের অবৈধ শাসনের একটা সম্মতি উৎপাদনের ক্ষেত্রে পরিণত করেছে, আমরা সেটা বিরোধিতা করি। কিন্তু তাই বলে আপনি মুক্তিযুদ্ধকে বিরোধিতা করবেন এবং বলবেন যে এটা আসলে একটা স্ক্যাম ছিল, এটা গ্রহণযোগ্য হবে না। এবং টুডে অর টুমোরো আপনাকে অবস্থান পরিষ্কার করতে হবে, মানে দলগত অবস্থান পরিষ্কার করতে হবে যে আসলে আপনি মুক্তিযুদ্ধ ব্যাপারে আপনার অবস্থান কি। আপনি কি এটা মনে করেন যে এটা বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে ভুল করেছে নাকি? এই বিষয়ে অবস্থান পরিষ্কার করা ছাড়া এখানে রাজনীতি খুব একটা সুবিধা করা যাবে না। জি, একটি বিরতিতে যেতে হচ্ছে আমাদেরকে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবে 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত, আমাদের সঙ্গে আছেন সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। বিরতিতে যাবার আগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে আলোচনা হচ্ছিল, এমনি এই সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় আছে যে আজকে এনসিপির থেকে বলা হচ্ছে যে দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি করা হয়েছে। আনিস আলমগীর, আপনি কি বলতে চান এই বিষয়ে? আমি সেই বিষয়ে বলার আগে তুষার যে কথা বললো তার সাথে আমি একটু সংযোগ দিতে চাই। তুষার বললো যে গোলাম আজম এবং নিজামীর পক্ষে যে বক্তৃতা হয়েছে, যে স্লোগান দেওয়া হয়েছে, সেটা আগের দিন হয়েছে, কিন্তু তুষার হয়তো খেয়াল করে নাই। গত রাতে আবার এই আমাদের 24-এর সমর্থক বন্ধুরা যখন এই বিজয় তাদের তো এটা বিজয় ছিল, তারা যে একটা দীর্ঘ দাবি করেছে, সরকার এটা মেনে নিয়েছে, সেই বিজয়ের আনন্দে যখন জাতীয় সঙ্গীত গাচ্ছে, তখন কিন্তু জাতীয় সঙ্গীত বন্ধ করে দিয়েছে এবং ওরা আপত্তি করেছে জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না। এটা কিন্তু তুষার আপনাদের উপস্থিতিতে হয়েছে। হ্যাঁ, না, এটা চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা কিন্তু এটাকে আমলে নেই, মানে আমরা আমাদের কার্যক্রম চালাইছি। এখন কেউ কেউ এরকম মনে করে, আর এটা নিয়ে যে কনফিউশন তৈরি করা হয়েছে যে এটা হচ্ছে হিন্দুর লেখা রচনা, সুতরাং গাওয়া যাবে না, এগুলো তো অ্যাবসার্ড। তো এটার পাল্লায় কেউ কেউ পড়েছে। যতক্ষণ পর্যন্ত আপনাদের দল থেকে কি কোনো বিবৃতি বক্তব্য এ বিষয়ে কি আসলে আসবে কি? আমরা দেখেছি যে উপদেষ্টা পদ থেকে মাহফুজ আলম উনি না, আমরা তো সেখানে আমাদের যারা দলের নেতাকর্মী ছিলেন তারা কিন্তু জাতীয় সঙ্গীত গেয়েছেন এবং অন্যান্য দেশাত্মবোধক গানও তারা গেয়েছেন। ফলে এদিক থেকে আমরা আমাদের স্ট্যান্ডকে বন্ধ করতে চাচ্ছে এখানে। তার মানে হচ্ছে যে এই আন্দোলনকে মানে হাইজ্যাক করার একটা প্রচেষ্টা সবসময় চলছে। আমি তো দেখি যে পুরো আন্দোলনটার নেতৃত্বে ছিল হাসনাত আবদুল্লাহ। সে ডাক দিয়েছে, সে করেছে, সে কেন করেছে সেটার আরও বড় নেপথ্য কাহিনী আছে, এই সময় আমি এখানে বলতে চাচ্ছি না। কিন্তু যে কারণে হোক তারা আন্দোলন করেছে, তারা সফলতার লক্ষ্যে গিয়েছে এবং সেটাকে আবার হাইজ্যাক করছে অন্যরা। এবং সে একই কাণ্ড যে তারা বলছে 2.0 স্বাধীনতা, 2.0কে অন্য মিনিং দিচ্ছে। এখন আবার সেই একই ঘটনা, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে হচ্ছে যে গোলাম আজম এখানে হালাল করা, বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ যে মুছে দেওয়া। সো এই কার্যক্রমগুলো এবং জাতীয় সঙ্গীত মুছে দেওয়া, এই কার্যক্রমগুলো টোটাল একটা আন্দোলনকে, টোটাল জুলাই আন্দোলনকে, ডক্টর ইউনূসের শাসনকে প্রশ্নবিদ্ধ করছে। এগুলো যদি এনসিপি এবং সমমনা আরও যারা আছে রাজনৈতিক দলগুলো, তারা যদি কেয়ার না করে, তাহলে রাষ্ট্রের মধ্যে একটার পর একটা বিতর্ক, একটার পর একটা চলতেই থাকবে। আপনি প্রশ্ন করেছিলেন, আমার প্রশ্ন ছিল হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের যে দাবি জানানো হয়েছে আজকে এনসিপির পক্ষ থেকে। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে আগামীকালকে একটু কমিশনারদের সঙ্গে মিটিং আছে, সেই মিটিংয়ে আসলে বিষয়টি আলোচনা হবে। শুনেন, সবকিছু নির্ভর করছে সরকারি ইশারায়। ইনু সাহেব যদি বলে যে ইশারা দিচ্ছি ওদেরকে নিষিদ্ধ করে দাও, করে দেবে। কিন্তু আপনি যদি আইনি প্রক্রিয়ায় যেতে চান, তাহলে অবশ্যই যেতে হবে, আদালতে যেতে হবে। আদালতে নিষিদ্ধ করা, যে জামাতে ইসলামের যে নিবন্ধন নিষিদ্ধ বাতিল করেছিল, সেটা কি এমনি এমনি হয়েছিল? সেটা তো কয়েক বছর ধরে আদালতে সংগ্রাম হয়েছে। যে রাজনৈতিক দল, যে আইনজীবীরা এটা করেছে, তারা তো লড়াই করতে হয়েছে এবং তাদের পক্ষে, তাদের বিরুদ্ধে জামাতের যে আইনজীবী প্যানেল ছিল,
তারাও তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে এবং তারা যে সেই আইনজীবী ছিল না, জামাত মনে যে আইনজীবীগুলো ছিল এগুলো তাদের এরিনার সর্বোচ্চ আইনজীবী ছিল। সো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছে এবং সে সর্বশেষ ওইটা এখনো ইয়েতে ওনারা আপিল করেছেন, এটা রিভাইভ করতে পারে সম্ভবত এই সরকার এবং এই আদালত দিয়ে দেবে। কারণ এখন তো আদালত চলে, আমি যেটা বলেছি উচ্চ মহলের ইশারায়, সরকারের ইশারায়। সরকার যদি বলে যে জামাতের সাথে তো আমাদের ইয়ে হয়ে গেছে, যে সমঝোতা হয়ে গেছে, জামাতকে ছেড়ে দাও, জামাত ইলেকশনে আসবে, যেহেতু আসবে জামাতের এখন আর ওই যেভাবে মনে করেন আপনি যে আমরা যে এই যে সিদ্ধান্তগুলো আমরা শুরুর আগে বলছিলাম, এই সমস্ত সিদ্ধান্তগুলো সবগুলো আমরা যেটা দেখে আসি আইন সিদ্ধ হয় না। কেন হয় না? কারণ আমরা রাজনৈতিক চাপে এমন কিছু ডিসিশন দিই যেটাকে আইন সিদ্ধ আমরা করি না। আমরা এটা ভাবি না যে এটা কনসিকুয়েন্স কি হবে, পরে কি যাবে। জামাতকে তো নিষিদ্ধ করা হয়েছিল, ওই নিষিদ্ধ করা কি ঠিক আছে? কেন ঠিক নাই? কারণ সরকার বদল, আপনাকে জামাতকে নিষিদ্ধ করাতে ছিল শেখ হাসিনার একটা খেলা। সারা বছর জামাতের সাথে আপনার সম্পর্ক, জামাতকে দিয়ে আপনি বিএনপিকে গায়েল করা যায় কিভাবে, সেই খেলা খেললেন। লাস্ট মুহূর্তে এসে আপনি দেখছেন যে আপনার গদি উল্টে যাচ্ছে, তখন জামাত শিবিরকে আপনার নিষিদ্ধ করার মনে আসলো। এতদিন মনে আসে না, এতদিন মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন জামাত শিবিরকে নিষিদ্ধ করতে বলেছে বলে আপনি করেন নাই, শেষ মুহূর্তে করেছেন। তো করে কি হলো? করে দেখেন উনি যখন বিদায় নিলেন সেই নিষিদ্ধ লোকদের সাথে সেনাপ্রধান প্রথম বৈঠক করলেন, তাই না? ওদেরকে ডেকে আনে, ওদের তখন নিষেধাজ্ঞা তো প্রত্যাহার হয় নাই। সো এখনো বলা যায় যে সরকার পরিবর্তন হলে কোন দিনে কে হবে, কোন নিষেধাজ্ঞা কোথায় চলে যাবে, এগুলোর কোনো গ্যারান্টি আমরা দিতে পারি না। কারণ রাষ্ট্র সেই পদক্ষেপ অনুযায়ী চলছে না, রাষ্ট্র তার নিজের খেয়াল খুশি মতো চলছে। রাষ্ট্র আইন কি বলে সেই জায়গায় স্টেপ নিচ্ছে না। এই না নেওয়াতে আমরা আসলে একটা বিভ্রান্তির মধ্যে আছি যে রাষ্ট্র কোথায় যাচ্ছে, আমরা কোথায় যাচ্ছি, রাষ্ট্রের ভাগ্যে সামনে কি আছে, আমাদের নিজেদের ভাগ্যে কি আছে, একদম মানে কি বলবো আপনি বুঝতে পারেন নিজেও। তুষার, আপনি কি মনে করেন? আনিস ভাই বেশ কিছু বলছিলেন রাষ্ট্র বিচার ব্যবস্থা নিয়ে, যে আপনার কি মনে হয় আসলে? না, এখন ব্যাপারটা হলো কি যে এটা তো ঠিক যে সবসময়ই আইনের ক্ষেত্রে বিশুদ্ধ নৈর্ব্যক্তিক আইন বলতে কিছু নাই, বা বৈজ্ঞানিক আমরা যেটাকে আইনের শাসন বলি, এটা সবসময় ডিপেন্ড করে যে কারা পলিটিক্যাল ফোর্সটা কারা কারা ডিফেন্ড করছে এটাকে। বাংলাদেশের সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল এই সিদ্ধান্তটাকে স্বাগত জানিয়েছে। ফলে এখন ধরা যাক পরবর্তী সরকার যেই হবে, নির্বাচিত সরকার, তার পক্ষে কিন্তু এই সিদ্ধান্তটাকে ডিজাউন করা সম্ভব হবে না। মানে তখনও কিন্তু এই আইনের যেটা আইন মধ্য দিয়ে যেটা করা হয়েছে সেটা তখনও বলবৎ থাকবে, কারণ তার পেছনে যে রাজনৈতিক শক্তিগুলো তারা এটাকে সাপোর্ট করছে। যখন রাজনৈতিক শক্তিগুলো এটার ব্যাপারে ঐক্যমত থাকে না, তখনই এই ধরনের সিদ্ধান্ত বদলে যায়। এখন আওয়ামী লীগের যে নিষিদ্ধের যে ব্যাপারটা, এটা শুধুমাত্র এই সিদ্ধান্তটা আন্ডু হবে তখন যখন আবার বাংলাদেশে যদি আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করে, সেটা একটা খুবই বড় ধরনের প্রতিবিপ্লব ছাড়া এটা সম্ভব, আমি অন্তত সম্ভাবনা দেখি না। ফলে এই দিক থেকে আমাদের আমি অন্তত এই দুশ্চিন্তা করি না। জামায়াতের কনটেক্সটটা আলাদা রকম ছিল। জামায়াত ইসলামের ক্ষেত্রে আওয়ামী লীগের কিছু অপরাজনীতিও আছে, মানে একদিক থেকে যেটা ভাই বললেন যে একদিক থেকে জামাতের সাথে সুসম্পর্ক রক্ষা করা বা আবার এটাকে এক্সপ্লয়েট করা, দুইটাই আওয়ামী লীগ করেছে। আর এখনকার কনটেক্সট হচ্ছে আওয়ামী লীগ একদম তরতাজা একটা গণহত্যা সংগঠিত করেছে এবং সেই সংগঠিত করার কারণে তার বিরুদ্ধে যে লিগ্যাল বা সিদ্ধান্ত নেওয়া দরকার সেটাই আসলে এই গভর্নমেন্ট নিতে যাচ্ছে এবং আমরা এটাকে স্বাগত জানাই। তবে পরবর্তী বিচারিক প্রক্রিয়াটা অক্ষুণ্ণ রাখতে হবে। জি, আমি নিবন্ধনের বিষয়ে আসি। যে আপনারা বলছেন যে দ্রুত নিবন্ধনটা এটা আমাদের আগে থেকেই দাবি ছিল। কারণ হচ্ছে যে আপনার নিবন্ধনের বাতিল না করলে একটা খুব প্র্যাকটিক্যাল প্রবলেম আছে। একটা হলো নৈতিক এবং রাজনৈতিক দিক, যে গণ অভ্যুত্থানে তাদের বিরুদ্ধে ঘটেছে এবং তারা গণহত্যায় জড়িত, সুতরাং আপনি নিবন্ধন বাতিল করেন, এটা একটা বড় কারণ। এর বাইরে একটা খুব প্র্যাকটিক্যাল কারণ আছে যে নিবন্ধন বাতিল করার না মানে হচ্ছে আগামী ইলেকশনে আওয়ামী লীগ কম্পিট করতে পারবে। আর তার মানে দাঁড়ায় হচ্ছে যে ইলেকশনে একটা দল তাদের কার্যক্রম চলতে দিতে হবে এবং তারা তো ক্যাম্পেইন করবে, তাদের সমর্থকরা ক্যাম্পেইন করবে। তখন বাংলাদেশের সংক্ষুব্ধ জনগণ তাদের উপর চড়াও হবে বা প্রতিরোধ করতে চাইবে। তখন তো ইলেকশনের একটা পার্টি হিসেবে পুলিশ এবং স্থানীয় প্রশাসন বাধ্য তাদেরকে মানে প্রোটেক্ট করতে। আপনি তাদেরকে তখন দোষ দিতে পারবেন না। তখন দেশে সহিংসতা, রক্তারক্তি ছাড়া আর কি থাকে? এই কারণে তাদের, আপনি যেটা প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি একটা স্মরণকালের বাংলাদেশের সবচেয়ে সেরা নির্বাচন করতে চান, এইটা করতে চাইলে আওয়ামী লীগকে রেখে ইলেকশনটা করা সম্ভব না। ফলে এই কারণে আওয়ামী লীগের নিবন্ধনটা বাতিল করলে, মানে এখন যেটা
হচ্ছে এটা 16 কলাটা পূর্ণ হয়, এবং এই জন্য আমরা বলছি যে আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল করা দরকার। জি, আনিস ভাই, কত সময় লাগতে পারে নিবন্ধন বাতিল করার ক্ষেত্রে বা বিচারের ক্ষেত্রে? আওয়ামী লীগ, আপনি প্রথমেই বলছিলেন যে বিচার একটি কয়েক বছর সময় লাগতে পারে, সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় আসলে যে কত দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিল করা যাবে? এটা সরকারের উপর নির্ভর। সরকার যদি চায়, এখন তো নতুন ট্রাইব্যুনাল করেছে আরেকটা, তারা যদি এটাকে যদি এমফাসাইজ দিয়ে যে আমরা এটা দ্রুত চাই, কারণ এটা আগামী নির্বাচনের প্রশ্নে এটা খুব জরুরি। যেটা তুষার বলল যে আওয়ামী লীগকে রেখে নির্বাচন করবে না না করবে, এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। এখন আওয়ামী লীগ অলমোস্ট তো বলা যায় যে আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচন হবে। এই সিদ্ধান্ত যদি হয়ে থাকে আওয়ামী লীগকে কার্যক্রম করবে না, মানে আওয়ামী লীগ তো ইলেকশনও আসতে পারবে না, তাই না? তো সেই জায়গায় তারা নির্বাচন থেকেও যদি বাদ দিতে চায় এবং সমূলে নিবন্ধন বাদ দেওয়া মানে হচ্ছে সমূলে তার কার্যক্রম সব কিছু নিষিদ্ধ হওয়া। সে কোনো অ্যাক্টিভিটিস করতে পারবে না, নির্বাচনও দাঁড়াতে পারবে না, দল হিসাবে তার কোনো স্বীকৃতি থাকছে না। সেটা সরকার চাইলে যে কোনো সময় করতে পারে, কিন্তু 1 মাসের মধ্যে পারে, এটা এমন কঠিন কিছুই না। কিন্তু কথা হচ্ছে সরকার চায় কিনা, কতটা চায়, সরকারের উপর এই নতুন রাজনৈতিক দল বা আদার্সের কতটা চাপ আছে। ইন্টারন্যাশনালি একটা বড় বিষয় এখানে আছে, এটাকে আমরা অস্বীকার করতে পারবো না যে ইনক্লুসিভ ইলেকশন দেওয়ার জন্য যে ধরনের প্রেশার আছে, তাদেরকে বাদ দিয়ে যদি একই ধরনের একটা ইলেকশন হয়, তাদের যে সমর্থক গোষ্ঠী যেটা বাইরে থাকছে, তাহলে সে একই স্টাইলে হলো 14-র ইলেকশন কিংবা 24-এর ইলেকশনের মতো আরেকটা ইলেকশন, যেখানে একটা বিরাট অংশের পার্টিসিপেশন নাই। এবং সেই প্রশ্নটা তাহলে একটা, আমরা ডক্টর ইউনূস যতই বলবেন যে আমি একটা সেরা নির্বাচন দিতে যাই, সেরা নির্বাচন তখন আর এটা থাকবে না। তখন কোশ্চেন আসবে যে আমি তো ভোটাধিকার পাই নাই, আমি তো আমার দলকে ভোট দিতে চেয়েছিলাম, তারা যায় নাই। সো এই কোশ্চেনগুলো থেকেই যাবে। আবার আমি ব্যক্তিগতভাবে মনে করি না উনি সেরা একটা ইলেকশন দিতে পারবেন, কারণ আগামী নির্বাচন যদি দেওয়ার ওনার নিয়ত থাকে, এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় না যে উনি জুনে গিয়ে নির্বাচন দেবেন। কেন দেবেন না সেটা এখন জিজ্ঞেস করেন না আর। সো এখন এই পর্যায়ে আপনি বলছেন জুনেও নির্বাচন না হবে না, আপনি কেন দেবো না সেটা দেখেন, আপনি লিখিত রাখেন, আজকে রেকর্ড আছে এটা। এই সংশয়টা কেন আপনার কাছে হঠাৎ মনে হচ্ছে? কারণ নির্বাচনে যাওয়ার যে রোড ম্যাপ, এটাতে উনি নাই। উনি একটার পর একটা এজেন্ডা নিয়ে আসেন। আজকে বুদ্ধ পূর্ণিমা দিন গেল, আমরা যখন কথা বলছিলাম চলে গেল বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমার শান্তি সৌম্য, মানে আমাদের সম্প্রীতির যে বিষয়গুলো কথা, সহ অবস্থানের কথা বলে, বুদ্ধের বাণী আজ থেকে 2500 বছর আগে যেটা বলে গেছে, উনি নোবেল জয়ী, উনি যে আমাদের বাংলাদেশের একটা দায়িত্ব নিলেন, ওনার কার্যক্রমের মধ্যে কি এগুলো আছে? শান্তি সৌহার্দ্য কিছু আছে? প্রতিহিংসা প্রতিহিংসা প্রতিহিংসা। আমাদের একটা দলকে শেষ করতে গিয়ে আমার সমাজকে টুকরা টুকরা করে দিচ্ছি। একটা দলকে আপনি ক্ষমতা এসেই সঙ্গে সঙ্গে আপনি ব্যবস্থা নিতেন তাদের কি করবে না করবে, কিন্তু সেটা জিয়ে রেখে রেখে এমন এক অবস্থায় যাচ্ছি। আর ওই দলটা, যেটা মাহফুজ আলম বলছিলেন যে তাদেরকে ক্ষমা চাইতে হবে, আমি ওই জায়গায় আসতেছি। ক্ষমা চাওয়া মানে কি? ক্ষমা চাওয়া 71% আমি ক্ষমা চাইবো না, একটা রাজনৈতিক দল বলতেই পারে যে আমি ক্ষমা চাইবো না, আপনি আমার বাধ্য করতে পারবেন না। বাধ্য করেন তাহলে ওই জায়গায় যে, তাহলে যারা ক্ষমা চায় না তার মানে হচ্ছে স্বাধীনতায় বিশ্বাসী না তারা, তাহলে ওই দল রাজনীতি করতে পারবে না। সেই প্রশ্নে যান আপনি। আবার আপনি যদি, ওরা যদি বলে যে আমরা কেন ক্ষমা চাইবো, 24-এ যে গণহত্যা করেছিল, যারা এই অ্যাট্রোসিটিতে অংশ নিয়েছিল শেখ হাসিনা, তার দলও তো ক্ষমা চায় না, তাই না? শেখ হাসিনার দলের দরকার তো ছিল যে শেখ হাসিনা যখন ক্ষমতা থেকে চলে গেছেন, তখন দলটাকে সারভাইভ করার জন্য, দলটাকে পিওর করার জন্য উনি ক্ষমতা থেকে চলে যাবেন। যারা অপকর্মে জড়িত ছিলেন তাদেরকে চলে যাবে। এখন উনাদের কর্মকাণ্ডের দায় দল কেন নিতে হবে? এগুলো তো ব্যক্তিদের দায় ছিল, তাই না? সংগঠনের দায়িত্ব ছিল না। এই সংগঠন তো আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, তাই না? 50 বছর আগে এই দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাহলে আমরা আজকে এই দলের বিচার চাইতেছি। কেন চাইতেছি? আসলে তো দলের পেছনে যে লোকগুলো আসছিল সেটাই না। দল কি করেছে এখানে? দল যারা পরিচালনা করছে তারা ব্যক্তি তো দায়ী। আমরা সংবিধানে সব সুন্দর সুন্দর কথা লিখে রাখলাম, এবং ওই এর নতুন একটা, আমি কিছুক্ষণ আগে তুষারকে জিজ্ঞাসা করছিলাম যে তাদের সংগঠন ইয়েদের মানে গঠনতন্ত্র তৈরি করেছে কিনা। আমি হয়তো হাতে নেওয়ার জন্য ইচ্ছা করছি যে কি কত সুন্দর কথা বলেছে। তাই সুন্দর সুন্দর কথাগুলো যদি তাদের সংগঠনে গঠনতন্ত্রে লেখা থাকে, তাতে কি মনে হবে যে এই দলটা বিশ্বের সেরা দল, বাংলাদেশের সেরা দল? তা তো না। আমরা দেখব যে তুষার, নাহিদ, হাসনাত,
সার্জিস, আরও যারা যারা তাদের নেতা আছে, তারা কি করছে, তাদের কার্যক্রম কি, তাদেরকে দিয়ে আমরা তাদের দলকে দেখব। সে একই ঘটনা এখানে আওয়ামী লীগ অমুক তমুক, আওয়ামী লীগকে যে বিচার করতে যাচ্ছি, এদের কার্যক্রমের জন্যই তো আজকে দল এই পরিণতি, তাই না? সো শেখ হাসিনার তো উচিত ছিল নিজে সহ অন্যরা বাদ দিয়ে দলকে দলের মতো চলতে দেওয়া। উনি যেমন দেন নাই, উনি যেমন ক্ষমা চান না, ওনার দলের সমর্থকরা যেমনভাবে চান না, সেই ৭১-এর পরাজিত শক্তি জামাত তারাও চায় না। সো এগুলো নিয়ে আগে সমাধান করতে হবে, যে রাজনীতি চলবে কি চলবে না সেই বিষয়গুলো নির্ভর করতেছে রাষ্ট্রের উপরে, রাষ্ট্র কিভাবে দেখে সেই বিষয়ে। জি স্যার তুষার, আমরা যখন কথা বলছিলাম যে এর মধ্যে আমরা একটা খবর জেনেছি যে বিটিআরসি আওয়ামী লীগের সব যে পেজ ছিল সেই পেজগুলি বন্ধ করে দিয়েছে। এই বিষয়ে আপনি একটু বলবেন কি আমাদের? হ্যাঁ, এই সমস্ত পেজ থেকে তারা প্রতিদিন বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা চালাচ্ছে, শুধু সেটা না, এবং হত্যার হুমকি দিচ্ছে প্রতিদিন। এবং তাদের কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট আছে, প্রবাসে থাকে, তারা মদ্যপ অবস্থায় এসে এখানে যা খুশি তাই বলে যাচ্ছে বাংলাদেশের এই নতুন পরিস্থিতিকে, এবং গণহত্যাকে অস্বীকার করছে তারা। হ্যাঁ, মানে এই যে জুলাই গণহত্যা তারা সংগঠিত করেছে, তারা এটা অস্বীকার করছে, এবং এখনও তারা বলতেছে যে তারা বাংলাদেশের বিরুদ্ধে একটা সশস্ত্র সংগ্রাম করবে। ফলে এটা তো আমাদের মানে একটা ঝুঁকি। হ্যাঁ, এই কারণে এই ধরনের প্রোপাগান্ডা এগুলো যেন স্প্রেড না হতে পারে, তাই সেই কারণে তাদের পেজগুলো টার্ন ডাউন করা দরকার। কতটা নিয়ন্ত্রণে রাখা যাবে সেটা জানি না, কারণ এই অনলাইন জমানায় আসলে কতটা নিয়ন্ত্রণে রাখা যায় সেটা একটা ডিফারেন্ট প্রশ্ন। কিন্তু সরকারের দিক থেকে তো সরকারের একটা চেষ্টা থাকতে হবে যে লিগ্যালি যে সমস্ত পেজ তাদের আছে, যেগুলোকে তাদের পেজ হিসেবে শনাক্ত করা যায়, সেগুলো যেন অপারেট করতে না পারে, এটার ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত। তো এটা হচ্ছে ওই কালকের যে মানে সিদ্ধান্তটা, সেটার মধ্যেই কিন্তু এটা আছে যে সাইবার স্পেস সহ অন্তর্ভুক্ত করা হয়েছে। তো সেই সিদ্ধান্তেরই এখনো বিটিআরসি সেটা পালন করছে বলে আমার ধারণা। আচ্ছা, বিচার প্রক্রিয়া তো একটি দীর্ঘ একটি সময়ের ব্যাপার। এই বিচার যখন চলতে থাকবে তখন একটি প্রশ্ন আছে যে আওয়ামী লীগ যারা সমর্থক আছে বা আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে, সেই মানুষগুলোর কি অবস্থা হবে বা তারা কোন ধরনের কাজ করতে পারবে? আমরা যেটা শুনছি যে সামাজিক যেসব অনুষ্ঠান আছে সেখানে তারা যেতে পারবে, অন্যান্য, কিন্তু শুধু রাজনৈতিক কাজের ক্ষেত্রে তারা থাকবে। যাদের বিরুদ্ধে ক্রিমিনাল রেকর্ড নাই তাদেরকে তো আমরা মানে আওয়ামী লীগ হিসেবে, আওয়ামী লীগার হিসেবে আমি তাকে পছন্দ করি না, তাকে বয়কট করলাম, এইটা এক ধরনের ব্যাপার। কিন্তু আমি তো তাকে তার জীবনের উপরে, তার জানমালের উপরে হামলা করতে পারবো না, মানে যদি তার ব্যাপারে কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে। তবে তার দিক থেকে তাকে কিন্তু ক্ষমা চাইতে হবে যদি তাকে সমাজে, আদারওয়াইজ বিক্ষুব্ধ মানুষ যদি তাকে ঘেরাও করে বা যেগুলো ঘটছে আর কি ইদানিং, তখন কিন্তু একটা খুব জটিল পরিস্থিতি যে আপনি কোনো অপরাধে জড়িত না কিন্তু আপনি আওয়ামী লীগ করেছেন, তাহলে তো আপনি এটা সমর্থন করেছেন এক অর্থে। আপনি যে নিজে অপরাধে জড়িত না এবং আপনি যেটা ডিনাউন্স করেন, এটা তো আপনার দিক থেকে একটা মানে উদ্যোগ থাকতে হবে। আর এর বাইরে হচ্ছে যারা ভোটার, এখন ভোটার তো সর্বশেষ 30% বলা হয় যে বাঁধা ভোটার আছে। এর সর্বশেষ হচ্ছে 2008 সালে নির্বাচন হয়েছে। এরপরে আর এমনকি এই যে একতরফা যে নির্বাচনগুলো আওয়ামী লীগ করলো 2024 সালের ভোটার টার্নআউট তো 10%ও হয়নি। তো এই যে 30% বাঁধা ভোটার আছে, এরাও যদি ভোট দিতে যেত তবু তো আপনার নির্বাচনটাকে আওয়ামী লীগ দেখাতে পারতো, 30% ভোট হলেই বলতে পারতো বিরাট সাকসেসফুল ইলেকশন। ফলে ওই ভোটাররা, বাঁধা ভোটার আর আছে কিনা, কারণ জেনারেশন বদলে গেছে এবং আগে যারা আওয়ামী লীগার অনেকের মধ্যে প্রতারিত ফিলিং আছে যে যারা ভোট দিয়েছে হ্যাঁ এই 2008 সালে। আর নতুন জেনারেশনের মধ্যে তো আওয়ামী লীগের ওই হ্যাংওভারটাই নেই, কারণ তারা এই আওয়ামী লীগের বিরুদ্ধেই সংগ্রামটা করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে গণঅভ্যুত্থান করেছে। ফলে যারা ভোটার তারা যে কাউকে এখনো যে নির্বাচনে যারা অংশ নেবে আওয়ামী লীগ ছাড়া, তাদেরকে যে কাউকে ফ্রি টু ভোট এনিওয়ান যারা নির্বাচনে অংশ নিচ্ছে, সেটা নিয়ে তো কেউ বাধা দিচ্ছে না। ফলে এমন না যে তারা তাদের সমর্থনটা জানাতে পারছে না। আমি তো ভোটার হিসেবে, ভোটার হচ্ছে সে যে সবসময় কর্মসূচি দেখে, প্রার্থী দেখে, কি নতুন পরিস্থিতি দেখে, যে কোনো একটা দেখে বিবেচনা বদলাতে পারে। ভোটার মানে সবাই যে খুব বাঁধা ধরা ভোটার সেরকম না। আর যার ভোট দিতে ইচ্ছা করবে না সে ভোট দেবে না, সেটা নিয়ে তো আর কোনো জোর জবরদস্তি নাই যে আপনাকে আসতেই হবে, ভোট দিতেই হবে এই কোনো না কোনো দলকে। আর অন্য যেটা বললাম সেটা হচ্ছে আপনার যারা সামাজিকভাবে নানাভাবে সমাজে আছে কিন্তু ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়িত ছিল না, তাদেরকে সমাজে যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথা গতকাল আইন উপদেষ্টা বলেছেন, মনে করি এটা একটা জরুরি উদ্যোগ। এমনকি 71-এর যাদের প্রশ্নবিদ্ধ ভূমিকা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা একটা ভালো, কারণ তাদের সাথে যেহেতু 2013 সালে এক ধরনের বিচারিক প্রক্রিয়ায় নানাভাবে প্রশ্নবিদ্ধ বিচারিক প্রক্রিয়া হয়েছে এবং তাদের মধ্যে যারা অভিযুক্ত তারা কিন্তু এখন বেশিরভাগই হয় তারা দণ্ডপ্রাপ্ত অথবা তারা নিহত, এখন আর বেঁচে নাই।
তাহলে এখন আপনি এই প্রশ্নটা সমাধান করবেন কিভাবে? এই প্রশ্নটা সমাধান করার জন্য এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন একটা ভালো প্রশ্ন। তাদেরকে আন্তরিকভাবে বলতে হবে যে এখন আমরা এটা কেন দায় নেব, এবং তার মধ্য দিয়ে আসলে ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে সমাজে মানে স্বাভাবিক প্রক্রিয়া আসা উচিত। আর একই প্রক্রিয়ার মধ্যে এই দুটো জিনিসে ৭১ গণহত্যা এবং ২৪ গণহত্যা নিয়ে বাংলাদেশের সমাজে এই দুটো নিয়ে যে সবসময় যে একটা যেন রাজনীতি না করা যায়, সেই ব্যবস্থা কিন্তু এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে করা যাবে আমার ধারণা। জি, আনিস ভাই, আরেকটি প্রশ্ন বোধহয় আপনাকেও শুনতে হয় বা আমরাও শুনি সবসময়, যে আসলে যে আওয়ামী লীগের যারা ধরেন যারা গণহত্যার সঙ্গে জড়িত না বা দুর্নীতির সঙ্গে জড়িত না, সেই লোকজনগুলা কি এখন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঢুকে যাবে? আমি জানি না, এটা তো তাদের ব্যক্তিগত ইচ্ছা, কে যাবে আর না যাবে। তো আপনার কি মনে হয়, কি আপনি কি দেখতে পান যে আসলে কোনো বড় রাজনৈতিক না, সংগঠনের মধ্যে তারা আমি দেখি না, কারণ তারা তো এখনো পালিয়ে বেড়াচ্ছে। তাদের তো ওই সুযোগই নাই যে কোথাও কোনো রাজনৈতিক দলে যোগ দেবে। কিন্তু রাজনৈতিক দলগুলো থেকে কিন্তু বলা হচ্ছে তারা যদি আসতে চায় ক্লিন ইমেজের কেউ, তাহলে তাদেরকে নেওয়া হবে। সেটি বড় রাজনৈতিক দলগুলো থেকে বলা হচ্ছে। ক্লিন ইমেজের লোক যদি নেওয়া হবে বলা হয়, তাহলে তো সবচেয়ে বড় ক্লিন ইমেজের লোক ছিল আইভি রহমান, তাই না? ওনার নাম কি আইভি রহমান না আইভি, ওই যে ইয়েদের নারায়ণগঞ্জের আইভি রহমান, তো ওনাকে তো জেলে দিয়ে দিয়েছে। তাহলে ক্লিন ইমেজ দিয়ে আর কি করবে? আমার তো মনে হয় না তার থেকে জনপ্রিয় কোনো নেত্রী আওয়ামী লীগের এই আশেপাশে আছে, তাই না? তার গ্রহণযোগ্যতা এই মাত্রায় ছিল। তো তাকেও যদি জেলে নিয়ে চলে যায়, তাহলে আর বাকি ক্লিন ইমেজের লোক কে আসবে? সাবের হোসেন চৌধুরী একজন ছিল, তাকেও জেলে নিয়ে গেছিল, ছেড়ে দিয়েছেন। তারপর আমার তো চোখে দেখি না আমি কোনো ক্লিন ইমেজের লোক এখানে আছে। যেগুলো আছে সেগুলো নিষ্ক্রিয় হয়ে আছে, পলাতক অবস্থায় আছে, তাদের রাজনীতির উপরও হয়তো অনেকের বিতৃষ্ণা জেগে গেছে। অরিজিনাল ক্রিমিনাল যেগুলা ইনকাম করেছে সেগুলো তো বাইরে গেছে, আমি তো যেটা বললাম, বাইরে গিয়ে মজা লুটতেছে, আর আমাদেরকে বলতেছে পেশিবাজের দোষর। তুষার, একই প্রশ্ন আপনার কাছে, যে আপনাদের দলে যদি আসতে চায় বা অন্যান্য দলের ক্ষেত্রে তারা যদি যোগ দিয়ে যদি নতুন করে রাজনীতি করতে চায়, সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি বা বক্তব্য কি? না, আমরা যারা আওয়ামী লীগের যারা এখন অন্য দলে ঘাপটি মারতে চাই বা পুনর্বাসনের একটা রাস্তা করতে চাই, আমরা সেটা শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য এটা করতে চাই না। অবশ্যই আমরা দেখতে চাইবো যদি ক্রিমিনাল অফেন্স থাকে জুলাই হত্যাকাণ্ড সহ বিগত ১৫ বছর, তাহলে তার কোনো সুযোগ আমি মনে করি না যে আছে, তার শাস্তি হতে হবে। এর বাইরে যারা আওয়ামী লীগের আছে তাদেরকে আগে দলের এই মানে প্রকাশ্যে বলতে হবে যে আমাদের দল গত ১৫ বছর যাবৎ বাংলাদেশের মানুষের সাথে এই করেছে এবং আমরা এগুলো সমর্থন করি না। তারপরে তাদের সমাজে পুনর্বাসনের প্রশ্ন আসবে। এর আগেই যদি কোনো দল বলে, সেটা তারা ভোটের রাজনীতি করছে, যে আমরা তো যারা আওয়ামী লীগের ক্লিন ইমেজে তাদেরকে নেওয়ার চেষ্টা করছে। এখন আপনি একটা দল করেন, ঠিক আছে, ওই দল এত বড় একটা গণহত্যা করেছে, আপনার একটা পদ ছিল, সেটা ধরা যাক জেলা পর্যায়ে আপনি একজন সভাপতি, আপনি নিজে খুন খারাপি কিংবা টাকা লুটপাট এসব কিছু করেননি। অবশ্য জেলা পর্যায়ে সভাপতির পক্ষে এটা কঠিন, আওয়ামী লীগ যে অবস্থা ছিল, কিন্তু তবু ধরে নিচ্ছি। এখন কিন্তু আপনি দলের এই পদটা ধরে রেখেছেন, তাহলে এই ক্রিমিনাল যে স্ট্রাকচার আপনি কি তার বাইরে পড়বেন? এটা কিন্তু খুব জটিল, এটা সুরাহা করতে হবে। ফলে এই প্রশ্নগুলো সুরাহার আগে আমরা এই ধরনের কিছু ভাবছি না। কিন্তু যারা ধরেন হলে একটা ছেলে, কোনো পদ ছিল না, হ্যাঁ, ছাত্রলীগের বিভিন্ন মিছিলে যেতে বাধ্য হয়েছে, হ্যাঁ, এরকম অনেকে কিন্তু কোটা সংস্কার আন্দোলন করেছে, সর্বশেষ এই আন্দোলনও করেছে, বা এবার এই গণ অভ্যুত্থানে তারা অনেকে সমন্বয়ক ছিলেন। তাদের কথাটা আলাদা, যারা তো ওই হলে শুধুমাত্র থাকার জন্য, কম খরচে থাকার জন্য ছাত্রলীগ দ্বারা এক ধরনের টর্চার্ড হয়ে ওখানে থাকতে বাধ্য হয়েছেন, কোনো পদ কিছু নাই। এবং যতবার কোটা সংস্কার আন্দোলন হয়েছে, আমি সেদিন একটা ছবি দেখলাম, হাসনাত আবদুল্লাহ কিন্তু 18 সালে অত প্রমিনেন্ট ছিল না, কিন্তু 18 সালে আন্দোলনে সে ইনজিউর্ড ছিল, এই ছবিটা এখন এসছে সামনে, ঠিক আছে। এই ধরনের ঘটনাগুলো আছে। ফলে এইগুলো প্রত্যেকটা কেস বাই কেস, আপনি একটা সাধারণ নীতি ঠিক করতে পারবেন না। সিচুয়েটের একটা এথিক্স তৈরি করতে হবে যে কোন ঘটনা আমরা কীভাবে ডিল করব, তারপরে এগুলোর ব্যাপারে চূড়ান্ত মন্তব্য করা যাবে। তবে আমরা ভোটের রাজনীতির স্বার্থে আওয়ামী লীগারদের পুনর্বাসনের ক্ষেত্র হতে চাই না, যেটা অনেক রাজনৈতিক দল এখন শুধু পুনর্বাসন করছে না, তাদের টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে, যেগুলো তারা অবৈধভাবে কামিয়েছে। এগুলো এখন আপনি পুরো দেশব্যাপী তৃণমূল পর্যায়ে যদি খোঁজ নেন, দেখবেন আওয়ামী লীগারদেরকে শেল্টার দেওয়া, টাকা পয়সা হাতিয়ে নেওয়া, এগুলো করছে কোনো কোনো দল। আমরা এই অপরাজনীতি করতে চাই না। আগে আওয়ামী লীগারদের মধ্যে যারা ক্রিমিনাল, তাদের আমরা দেখতে চাই যে তারা ক্ষমা চাইতেছে দলের হয়ে, বা তারা বলছে আমরা দলকে ডিজোন করি, শেখ হাসিনার শাস্তি চাই, এই কথা বলতে হবে, তারপরে সিদ্ধান্ত পরে। জি, আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গে থাকুন।